আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেঘবালিকা ভালোবাসা গল্পের 30 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। একটা ফুরফুরে স্নিগ্ধ আবহাওয়া নিয়ে সকাল শুরু হয়। ইভা সকাল থেকে যন্ত্র মানবের মতো কাজ করে যাচ্ছে। ইফরাতের খাবার তার রুমে দিয়ে এসেছে। বাবার জন্য রুটি সবজি বানানো শেষ। বাবার খাবার টেবিলে দিয়ে টুম্পার জন্য খাবার নিয়ে যায় ইভা। গত দিনের ঘটনার রেশ তার হৃদয়ে এখনো আছে। জীবন নিয়ে তার আরেকটা ভাবা দরকার। নিজের ভুল মেয়েটার জীবন সে নষ্ট করতে পারে না। মেয়ের মাথার ওপর একটা ছায়া দরকার। হৃদয় ভেঙেছে বলে পুরো পৃথিবী থেকে নিজেকে গুটিয়ে নিয়ে বাকি পথটা কঠিন তার করা প্রয়োজন নেই। জীবনটাকে আরেকটা বার সুযোগ দেওয়া উচিত। একজনের বিশ্বাসঘাতকতা পুরো জীবন নষ্ট করার অধিকার রাখে না। একটা ভুলের জন্য নিজের আত্মা নিজের হৃদয়কে প্রতিনিয়ত পোড়ানোর কোনো মানেই হয় না। সাজিদ যখন এত করে চাইছে তাকে একটা সুযোগ দেওয়া যেতেই পারে। ইভা সাজিদের নম্বরে একটা মেসেজ দেয়, বিকালে একবার বাসায় আসবেন, আমার কিছু কথা ছিল। প্রয়োজনের চেয়ে সিনথিয়া আজ একটু বেশি ঘুমিয়েছে। চোখ খুলে বালিশের তলা থেকে ফোন দুটো বের করে নেয়। একটা ইফরাতের দেওয়া, অপরটা অচেনা মানুষের। প্রথম ইফরাতের দেওয়া ফোনটি চেক করে, কোনো কল মেসেজ আসেনি। এরপর দ্বিতীয় ফোনটা অন করে, একই নম্বর থেকে দুটো মিস কল। সিনথিয়া কল ব্যাক করে, কিন্তু কল যায় না। সিনথিয়া অপর ফোন থেকে ইফরাতকে কল দেয়। এই তো সুযোগ। এই ফাঁকে মানুষটার গলার বরফ সিক্ত হিমত সুরটি আরেকটা বার শোনা যাবে। সিনথিয়া কল দিয়ে সালাম দেয়। এরপর কথা শুরু হয়, স্যার একটা কথা জিজ্ঞাসা করতে পারি? ইয়া শিওর। এত কঠিন মানুষের হৃদয় আসলে কি দিয়ে গলানো যাবে তা সে জানে না। তবে যদি বুঝতে পারতো সে অবাধ্য, সে সাধন করত। গত দুদিনগুলো ইফরাত শক্ত গলায় কথা বলেছে, এক সেকেন্ডও মন নরম করেনি। সিনথিয়া তার বুক বুঝতে পারে। সেই দিন রাতের পর থেকে একটা কথা শোনার খুব ইচ্ছা হচ্ছে, তবে তার যে কাট গলার উত্তর। সে আদৌ কি উত্তর দিবে? মনে মনে সিনথিয়া সিদ্ধান্ত নেয়, উত্তর যেমনই হোক না কেন সে কথা চালিয়ে যাবে। মানুষটা যদি সঠিক হয় তাকে ভালোবেসে একটু নির্লজ্জ হওয়া যায়। সিনথিয়া ধীর গলায় চোখ বন্ধ করে বলে, আপনার ব্যথা কমেছে? কিসের ব্যথা? ওই তো সেদিন রাতে কপালে কাটা ছিল যে। আচ্ছা, আপনার শার্ট পিছনে ভেজা কেন ছিল? বলবো না, আমার খুব জানতে ইচ্ছে করে। বলুন না প্লিজ প্লিজ। কি এমন হয়েছিল সেই দিন? মাথার মধ্যে প্রশ্নগুলো ঘুরপাক কাটছে। পৃথিবী অনেক কিছু ঘটেছে, তা সব থেকে জানতে হবে এমন নয়। পৃথিবীর কোনো কিছু আমার সামনে ঘটেনি। যেটা সামনে ঘটেছে ওইটার প্রতি জানার আগ্রহে আসতেই পারে। আপনার ওপর কি অ্যাটাক হয়েছিল? ধরে নাও যা খুশি, তাহলে আমার কিছু হলো না কেন? আমি প্রোডক্ট করতে জানি। ইউ হ্যাভ ফরগেট। আই ম্যাম। সিনথিয়ার পাগল মনটা বন্য হরিণের মতো লাফিয়ে উঠে। তাহলে কি সে রাতে তাকে বাঁচাতেই ইফরাত নিজের জীবন বাজি রেখেছে? একটু আঁচ লাগতে দেয়নি। ইস, এত ভাল লাগছে কেন? তার স্বপ্ন কি পূরণ হতে চলছে? ইফরাত তার জন্য এত ভাবে। ছোট্ট খরগোশের মতো ফুসফুসে মনটা কেঁপে উঠে। কল্পনা রাজে দুটি দড়ির অবলম্বন পাতায় বসে শূন্যে ধুল খায় সিনথিয়া। নিজের মধ্যে নিজেকে হারিয়ে শূন্যে তাকিয়ে থাকে। ঠিক ওই সময় ইফরাতের গলা। সিনথিয়া এক বলে আকাশে যেমন উড়ছিল, ইফরাতের গলা আবার ধুপুস করে পড়ে। পাগল মনটা চিন্তাভাবনার অপর প্রান্তে মানুষটা বুঝে ফেলার লজ্জায় পড়ে যায়। শরীর হিম হয়ে আসে। তবে লজ্জা এড়ানো একমাত্র মদ্যক তাকে বোঝানো। আপনি যা বলেছেন তা আমি বুঝিনি। সিনথিয়া বুদ্ধি খাটিয়ে সাথে সাথে বলল, বুঝলাম না। ওপাশ থেকে ইফরাত ওপাশ থেকে বলে, ট্রান্সলেট করব? সিনথিয়ার সাথে সাথে বলে, না না না, কোনো প্রয়োজন নেই। সিনথিয়া কথা ঘুরিয়ে ফেলে। সে তাড়াতাড়ি করে বলে, ফোন কল এসেছিল, স্ক্রিন পাঠাও। পয়েন্ট টু বিট নইট। এই ক্রাইমে আড়ালে যেই থাকুক সে তোমাকে ভালোভাবেই চিনে। 24 আওয়ার্স তুমি তার নজরে আছো। সো বো কেয়ারফুল। আমাকে হেল্প করার বিষয়টা তাকে আজ করতে দেওয়া যাবে না। ওকে? তোমার ভাই আর করা প্ল্যান অনুযায়ী কোনো রাস্তাটুকু তোমাকে দৌড়াতে বলেছিল, মার্ক করে দাও। সিনথিয়া দুষ্ট মন শুধু সুযোগ খুঁজে। এত সহজে লোকেশন দিলে ইফরাত সাথে সাথে তো আর দেখা করতে পারবে না। তাই সে বলে, এভাবে কি করে বলবো? যেভাবে তোমার ভাই তোমাকে বলেছিল ওই লোকেশন তো বলতে পারি, কিন্তু কোথা থেকে কোথায় গিয়েছিলাম কি করে বুঝাবো? ইটস ভেরি নেসেসারি টু নো। দেন আই ক্যান্ট আউটরান্স দেয়ার প্ল্যান। আই নো, কিন্তু না গিয়ে কি করে দেখব? সিনথিয়ার মনের মধ্যে টুক করে একটা ঘন্টা বাজলো। ইফরাত কি বুঝতে পারলো সে যে তার সাথে দেখা করার সুযোগ খুঁজে? পৃথিবীর সব রং এখন বেরঙিন। চোখ ভরা শুধু শূন্যতা, তার অফুরান্ত জল। রিমা শুধু অন্ধকার খুঁজে। পৃথিবীর এমন কোনো জায়গা কি নেই সেখানে একটু লুকানো যায়, একটু স্বস্তির পাওয়া যায়? কাল কি হবে? জীবনের কি হবে? শুভ কখনো কি ছাড়া পাবে? তাকে ঢেকি চালের মতো গুঁড়ো করে সে চলে গেল। তার সাথে কি
কি আর সংসার হবে? এই বাচ্চাটার ভবিষ্যৎ কি? যে টিকিয়ে থাকার লড়াই তার জীবনে শুরু হয়েছে, সেই যুদ্ধে কি সেটা টিকিয়ে থাকতে পারবে? বাচ্চার পৃথিবীর আলো দেখতে তো পারবে? এইসব প্রশ্ন তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। আর কত যন্ত্রণা তাকে সইতে হবে, আর কত। সেই সময় তার মায়ের আগমন। আগে তার মা ঘরে ঢুকলো ভালো লাগতো, এখন তার আত্মা কেঁপে ওঠে। সে জানে তার মা সে একই কথা নিয়ে আসবে। রিমা চোখের জল মুছে তারপর উঠে বসে। তার মায়ের গলা আজ ধীর শান্ত। মেয়ের পাশে বসেন। তোর বাবা ফোন দিয়েছিল। রিমা চুপচাপ শুনে। সে জানে তার বাবাও একই কথা বলবে। এসবের উত্তর নেই তার কাছে। এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেয়, তাছাড়া উপায় নেই। তার মায়ের আদুরি গলা। আমার মা, একটু বুঝ, পিতা পরিচয়হীন সন্তান পৃথিবীতে অনেক কষ্ট পেয়ে বেঁচে থাকে। ছেলেটা ভালো হলে সবে না হয় মেনে নিতাম, কিন্তু ওই ছেলের সাথে তো আর সংসার করা সম্ভব না। বাচ্চাটা তুমি বাকি কথা শুনে না রিমা, তার আগেই কান্না এসে যায়। এই কথাগুলো শুনতে শুনতে সে পাগল হয়ে যাচ্ছে। সে চেঁচিয়ে উঠে, বাচ্চাটা কি ক্ষতি করেছে তোমার মা? ভাত মাছ চেয়েছে? পিতা পরিচয়ের জন্য খোঁজাচ্ছে? ওর কি দোষ? ভালোভাবে বোঝাতে এসেছিলাম, বুঝলি না তো? আমাকে বোঝাতে হবে না। ভুল আমি করেছি, সেই ফল আমার নিষ্পাপ বাচ্চাটা কেন পাবে? রিমার মা কথা চলাকালীন শক্তভুক্ত হাতে মেয়ের গালে 5 আঙ্গুল বসিয়ে দেয়। রিমা শক্ত হয়ে বসে। না, কাঁদলে চলবে না। বিকাল হতে সাজিদ চলে আসে। টুম্পা দৌড়ে গিয়ে কুলে চড়ে। এবার রান্নাঘরের রাস্তা রেডি করে। আজকে মন খারাপ করে নয়, সে চাই খুশি মনে সাজিদের সামনে যায়। সাজিদকে খুব হাসি খুশি লাগছে। এবার আজ নিজে জিজ্ঞাসা করে কেমন আছেন। সাজিদের চোখে মুখে খুশি উপড়ে পড়ছে। কতদিনের চেষ্টার পর এবার তার সাথে কথা বলছে। সেই উত্তর দেয়, আলহামদুলিল্লাহ। তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তারপর ছোট্ট একটা খামে হাত বাড়িয়ে দেয়। তারপর ধীর গলায় বলে, পরে নিবেন। তারপর বেরিয়ে যায়। সাজিদ খাম খুলে। প্রথমে সেইখানে থেকে ঝরে পড়ে গোলাপের পাপড়ে। এর মধ্যে একটা ছোট্ট সাদা কাগজ। সাজিদ কাগজ মেলে ধরে। জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত আমি ভুল নিয়েছিলাম, আর আমার হাতে নষ্ট করার সবচেয়ে মূল্যবান জিনিস আমার জীবন। তবে অনেক ভেবে দেখলাম জীবনকে একবার ভালো থাকার সুযোগ দেওয়া উচিত। আমি একটু স্বস্তি চাই, একটু শান্তি চাই, একটা পুরো রাত ঘুমাতে চাই। এর বাইরে চাওয়ার কিছুই নাই। পারবেন এটুকু দিতে? সাজিদের চোখে মুখে রাজ্য হাসি। টুম্পা এখনো সাজিদের কুলে। ফুলের পাপড়িগুলো দেখে টুম্পা বলে, ফুল ছিঁড়ে ফেলছো কেন আঙ্কেল? মামুনি বকবে তো। সাজিদ মেয়ের কপালে ছোট্ট হামি দেয়। তারপর বলে, আঙ্কেল না মামুনি, পাপা বলো পাপা। সাজিদ চিরকুট নিচে লেখে, ভালোবাসা ছাড়া কিছুই দিতে পারবো না, চলবে? শিশির বাইরে থেকে খাবার নিয়ে আসে। রাতে সকালে একসাথে খেয়ে নেয়। তারপর যে যার রুমে চলে যায়। 12টার দিকে শিশির তিথি রুমে যায়। শিশিরকে দেখে কুটুস আর তিথি উঠে বসে। কুটুস শিশিরকে দেখে বলে, আজকে ওয়াশরুমে বসে থাকবো? প্রয়োজনে থাকবি, কাল আমার ক্লাস টেস্ট আছে ভাইয়া। তো ঘুমা, আমার বইরে আমার সাথেই দে। মা যদি জানে মেরেই ফেলবে। কেউ জানবে না। ঘুম পাড়িয়ে এসেছি, মানে মাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি, আর বাবা বাসায় নেই। কি বলছো? তাই বলে ঘুমের ওষুধ? কি করব, বউ ছাড়া ঘুম ধরে না। বলেই তো তিথির কাছে যায় শিশির। তারপর বলে, তিথি চলে আয়, না হলে সকাল হয়ে যাবে। তিথি এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সবটা শুনে তার পেটের তলায় সুরসুরি লাগে। সে জড়সড় হয়ে বসে, হাত পা ঘামতে থাকে। শিশির এগিয়ে যায়, হাত ধরতে সরে দেয় তিথি। আচমকায় পা দুটো কাঁপতে থাকে। শিশির বিষয়টা খেয়াল করে, তিথিকে টেনে বাইরে নিয়ে যায়। কুটুস দরজায় ভিজিয়ে দেয়। দরজার বাইরে গিয়ে তিথি দাঁড়িয়ে থাকে। টানা হেসরা করে তিথিকে সরানো যায় না। তখন পাজা কোলে তুলে নেয়। ঘুর অন্ধকারে শিশির তিথির কানের কাছে ফিসফিস করে বলে, কাপাকাপি কান্নাকাটি গ্রহণযোগ্য নয়, শুধু প্রেম। সিনথিয়া এপাশ ওপাশ করছে, ঘুম আসে না। ফোনটা মৃদু কেঁপে ওঠে। সিনথিয়া ওপেন করে দেখে, তোমাকে টিট দেওয়ার ছিল, লং ড্রাইভে যাবে। সিনথিয়া আকাশ থেকে পড়ে, সব স্বপ্ন নাকি? সিনথিয়ার সাথে সাথে বলে, অবশ্যই। অপ্রত্যাশিত জিনিসগুলো হঠাৎ করে উড়ে এসে হাতের মুঠো ধরা দিলে অনুভূতিগুলো সমুদ্রের উৎসার মতো ঢেউ খেলে যায়। যে মানুষটাকে এক পলক দেখার জন্য সারাদিন ছটফট করে, সেই মানুষটি নিজ থেকে তাকে যেতে বলেছে, সে কিনা না গিয়ে পারে। সিনথিয়া আলমারি থেকে ড্রেস বের করে নেয়। ঠিক ওই সময়ে ফোনটা আরেকবার কেঁপে ওঠে। বোরকা পরে আসতে পারবে। সিনথিয়া সাধারণ বোরকা ছাড়াই চলাফেরা করে, তাই তার বোরকা নেই। সিনথিয়া বসে কিছুক্ষণ ভাবে, তারপর বলে, শুধু মেকআপ পরলে হবে না? ইফরাত লেখে, উইল সি অ্যান্ড নট আস অ্যাট দ্য মিডনাইট। টু বি ফর ওয়ান্ট ইজ টু বি ফর মাইন্ড। সিনথিয়া চিন্তায় পড়ে যায়। তার কাছে এই মুহূর্তের কোনো বোরকা নেই। এখন কি করা যাবে? এটুকু সমস্যার জন্য কি তার দেখা করা হবে না? মনটা খারাপ হয়ে যায় তার। কি করবে ভেবে পায় না। ইফরাত আরেকটা মেসেজ দেয়,
তারপর সিনথিয়া আলমারি থেকে একটি কুর্তি বের করে নেয়, তারপর ওড়নাটা সুন্দর করে মাথায় পেঁচিয়ে নেয়, অপর দিয়ে পরে নেয় রেনকোট। কিছু করার নেই, সব বাধা বিপদ পার করে সে আজ যাবে। সিনথিয়া বের হওয়ার সময় মুগ্ধ ডাকে, তার ফোনে একটা মেসেজ পাঠায়, তারপর দরজা লক করে বাইরে বেরিয়ে আসে। বাসার দিকটি মুগ্ধ এবার ঠিক সামলে নেবে, ভোর হলে হোক, আজ কোনো অসুবিধা নেই ফিরার তারা। সিনথিয়া দীর্ঘরিতে পা জ্বালায় বাইরে যাওয়ার জন্য। রাস্তা মোড়ে আফসা আলোয় কাউকে দেখা যাচ্ছে, পাশে রাখা বাইকের সামনে পায়চারি করছে, মাথায় হেলমেট দেওয়া। সিনথিয়া বাতাসের মতো দৌড়ে যায়, সামনের মানুষটি বলে রিল্যাক্স রিল্যাক্স। সিনথিয়া থামে, সিনথিয়া ড্যাব ড্যাব করে তাকায়, তারপর বলে আমাকে চেনা যাচ্ছে না, কিন্তু রিংকুট কেন? সবাই যেন না চিনতে পারে তাই। তাহলে আপনি কি করে চিনলেন? আমাকে চেনা যাচ্ছে? ও তো না, তবে আপনি ছাড়া এই রাস্তার মোড়ে কেউ ওয়েট করা ছিল না, আমিও ওইভাবেই চিনলাম আপনাকে। সিনথিয়া নিজের মাথায় চাপড় দিল। আস্ত গাদা। ইফরাত বাইকে উঠে বসে, সিনথিয়াকে হেলমেট এগিয়ে দিয়ে বলে রেইনকোট খুলো, এটা পরো। তারপর বাইক স্টার্ট দেয়। সিনথিয়া রেইনকোট খুলে হেলমেট পরে নেয়। ইফরাত ইশারায় বলে বসো। সিনথিয়া নিজের চোখকে বিশ্বাস করতে পারে না, সে কি স্বপ্ন দেখছে? মেঘনা চাইতেই জল, বিষণ্ণ চোখগুলো গুলগুল হয়ে যায়। বাইক তার পিছনে বসার সৌভাগ্য তার হলো। ওইদিকে ইফরাত আরেকবার তাড়া দেয়, এনি প্রবলেম? সিনথিয়া মাথা নেড়ে না, তারপর বলে তাড়াতাড়ি করে বাইকে বসো। ইফরাত আর তার মধ্যে অল্প একটুখানি দূরত্ব, সংকোচ জড়সড় হয়ে বসা ছাড়া উপায় নেই। ইফরাত বলে ইউ আর ওকে? এভাবে ব্যালেন্স রাখতে পারবে তো? সিনথিয়ার পাতলা ওষ্ঠধারা খুশির ঝিলিক দিয়ে উঠে। ইফরাত তাকে ধরতে বলেছে, ঘুমের ঘুরে দেখা স্বপ্নের মতো সবকিছু। ইফরাত তার প্রয়োজনীয় জিনিসপত্রে ব্যাগ সামনে থেকে নিয়ে স্কুল ব্যাগের মতো ঝুলিয়ে নেয়, তারপর বলে অনেক দূর যেতে হবে, আমাকে ধরে বসো, না হলে পড়ে যাবে। আকাশের চাঁদের মাটিতে যেন নেমে এসেছে। চারপাশ শুনশান নীরবতা, মধ্যরাত, পথঘাট জনমানব শূন্য। বাতাসে নাচানাচি করছে গাছের পাতা, সোজা পিচ ডাল করার রাস্তা, ছোট চলছে বাইক। এক ঝাপটায় বাতাসে সিনথিয়ার ওড়না উঠছে। ইফরাতের পিছনে ব্যাগ ঘষে বসে সিনথিয়া, হাত দুটো দিয়ে আলতো স্পর্শ করে আছে ইফরাতের কাঁধ, সব যেন ঘুর লাগার অনুভূতি। রাস্তায় বাইক ছুটে চলছে, সিনথিয়ার সামনের মানুষটির সাথে সামান্তালে দুলছে, আর মানুষটি আলতো ছোঁয়া পেয়ে ভিতর থেকে হাওয়াই মিঠাইয়ের মতো গলে যাচ্ছে সিনথিয়া। তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।